নমস্কার। কেমন যাবে শেয়ার বাজার? বাজারের প্রত্যেকটা মুভমেন্টকে টেকনিক্যালি জাজমেন্ট দেওয়া এখন খুব সোজা হয়েছে ইনফ্যাক্ট হচ্ছে শুধু যে আমার বিষয়গুলো বা আমার যে প্রেডিকশন গুলো সেগুলোই মিলছে তা নয়। যারাই টেকনিক্যাল পড়াশোনা করেছেন তারাই কিন্তু বেসিক্যালি আজকে মার্কেটকে সঠিকভাবে প্রেডিক্ট করতে পারছে। এটার একটা বড় সাইকোলজি আছে। যখনই ধরুন কোনো বাজারকে খুব টেকনিক্যালি প্রেডিক্ট করা যাবে তখন তার মানে হচ্ছে মানুষের সেখানে পড়াশোনা করবার একটা ঝোঁক তৈরি হয়েছে এবং তারা প্রত্যেকটা মুভমেন্টকেই তারা কিন্তু টেকনিক্যালি ভাবছেন এবং সেটার পেছনে কি কি কারণ আছে লজিক গুলো খাড়া করছেন এবং আবার যখন টার্গেট রিচ করছে তখন কিন্তু ঠিক তার উল্টো কাজটাও তারা করছে। আমি কেন এই কথাটা বলছি, আমি ধরুন 2002-2003 থেকে আমি মার্কেটে রয়েছি এবং মানে একেবারে বলতে পারেন প্রাথমিক জায়গা থেকে শুরু করেছিলাম। তো আজকে প্রায় 2026 এসে গেলাম, অর্থাৎ অলরেডি 22-23 বছরের একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। তাতে কিন্তু আমি ধরুন 2008-এ দেখেছি, 2012-তে দেখেছি, 2016-তে দেখেছি এবং 2020-তেও দেখেছি। বাজার কিন্তু এত সুন্দরভাবে একেবারে লেভেল টু লেভেল মেনটেন করে চলা, এটা কিন্তু আমার কাছে একটা অস্বাভাবিক অবস্থান। এই মুহূর্তে এত সুন্দর কোনোদিন বাজার ছিল না। আমরা আমেরিকান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট নিয়ে যখন পড়াশোনা করি তখনও কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে মার্কেট বিহেভিয়ারটা সঠিকভাবে জাজমেন্ট করা হয়তো যায় না এবং এখনো সেটা অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে অনেক সময় আমরা সেখানে কিছু সমস্যা তৈরি হয়। নর্মালি তারা প্রত্যেকটা টেকনিক্যাল মুভমেন্ট গুলোকে তারা ফলো করে, কিন্তু কখনো কখনো সেই মুভমেন্ট গুলোকেও ব্রেক করে। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই কেরিয়ার, টোটাল এই যে 22 বছর 23 বছরের যে একটা বড় কেরিয়ার, এর মধ্যে আমি প্রথম দেখছি যে বাজারকে এত সুন্দরভাবে প্রেডিক্ট করা যাচ্ছে। আমি উদাহরণটা দিয়ে বোঝাই ধরুন, মানে আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন ধরুন গত সপ্তাহে যখন ভিডিও করেছিলাম তখন আমি বলেছিলাম আর যাই হোক 22,544 আমরা দেখতেই পাচ্ছি এবং 22,544 দেখার পরে সেখান থেকে যে ব্যাক করাটা, এই যে রিভার্সালটা, একেবারে বলতে পারেন এটার রিকভারিটা মারাত্মক একটা রোবাস্ট রিকভারি হয়েছে এবং এই 2-3 দিনে প্রায় 800 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট তো আপনারা দেখেছেন। এবং সেখান থেকে ধরুন এই যে সেল অন রাইজ র্যালি, বারবার করে বলা হচ্ছে যে কোনো র্যালিকে বিক্রি করুন আবার নিচের দিকে পাবেন, এই সেল অন রাইজ র্যালিটাকেও আবার ফলো আপ করলাম, সেটাও দেখুন একেবারে প্রায় দোরগোড়ায় নিয়ে চলে এলো এবং আবার মনে হলো যে নতুন দিকে আবার নতুন লো করতে যাচ্ছে। সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি, কিন্তু মূল বিষয়টা হলো এই যে ধরুন একটা লেভেলকে আমরা ফাইন্ড আউট করলাম, জাস্টিফিকেশনটা এত সুন্দর হলো এবং সেখান থেকে যে আবার মুভমেন্টটা সরাসরি আপ মুভমেন্টে এসে আবার সেখান থেকে সেলিং এলো এবং দুদিনে সমস্ত গেন গুলোকে সমস্ত ওয়াইপড আউট হয়ে গেল। এইটাই কিন্তু বাজারের টেকনিক্যাল পড়াশোনা বা এইটাই কিন্তু বাজারের আসল জায়গা। অর্থাৎ এই যে মুভমেন্টটাকে ধরা, এবং অনেক সময় যখন আমরাও পড়াশোনাটা করিনি বা আমরা পড়াশোনাটা দেখিনি তখন আমাদের কাছে মনে হতো এক অদ্ভুত ব্যাপার, মানে সিস্টেমের মধ্যে দিয়ে কি করে এই ধরনের প্রেডিকশন গুলো অনেকে করে ফেলেন, কিন্তু এই প্রেডিকশন গুলো সত্যিই করা যায় এবং তার জন্য পড়াশোনাটা করতে হয়। এবং আমি বারবার সেই জন্য স্ট্রেস দিই যে মার্কেটে নামার আগে বা মার্কেটে মুভমেন্টের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবার আগে সব সময় পড়াশোনাটাকে একেবারে কমপ্লিট করতে হবে, যতটা পারা যায়। অনেকটাই পারা যায়, কারণ এখন অনেক ভাবে আপনারা পড়াশোনা করতে পারেন। সবসময় যে কোনো মানুষের গাইডেন্স লাগবে সেটাও নয়, অনেক কিছুই নিজেরাও জেনে নেওয়া যায় আস্তে আস্তে। তো সেটা কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে সেটা করতে হবে। বিশেষ করে ধরুন আমাদের এখানে আমাদের ভারতবর্ষে যখন সেবি একটা মোটামুটি ভাবে একটা মানে ফ্রেমওয়ার্ক করবার চেষ্টা করছেন বা অনেকটা করেও ফেলেছেন, সেক্ষেত্রেও কিন্তু একটা বড় জায়গা দাঁড়ায় যে মানে সেখানেও মানুষের পার্টিসিপেশনটা কিন্তু আরো বাড়া উচিত। অর্থাৎ মার্কেটের সম্পর্কে পড়াশোনা এবং মার্কেট সম্পর্কে রিসার্চ ওয়ার্কটা যদি ভালোভাবে হয় তাহলে অবশ্যই দেখবেন এই ধরনের বিষয়গুলো আরো সুন্দরভাবে মিলবে। কারণ বেশি মানুষ যদি সঠিক কাজটা করেন স্বাভাবিকভাবেই সেটার একটা প্রতিফলন তো আসবেই। তো এটার একটা খুব সুন্দর আমি মানে জিনিস দেখতে পাচ্ছি এবং আমার কাছেও এখন যারা ছাত্ররা যারা আসছেন, বিভিন্ন বয়সের ছাত্ররা আসছেন, আমি আগে একটা অ্যানালিসিস করতাম যে কারা আসছেন আমার কাছে, তাতে আমি ম্যাক্সিমামই দেখলাম বা দেখতাম 50 বা 60 অব্দ মানুষরাই মূলত আগ্রহী হতেন এই মার্কেট সম্পর্কে পড়াশোনা করবার জন্য। বাট রিসেন্ট ট্রেন্ডটা দেখছি কিন্তু আমি একেবারে 14-15 বছর বয়স থেকেই কিন্তু মার্কেট সম্পর্কে পড়াশোনার একটা ট্রেন্ড তৈরি হয়েছে। এটা ভীষণ একটা আশাব্যঞ্জক, অবশ্যই এটা নিয়ে এত কোনো ভাবনাই থাকবে না। তো আমি আশা করি আরো যত দিন যাবে তত কিন্তু এই জিনিসগুলো
তৈরি হবে। যাই হোক, আজকে অন্য একটা বিষয় নিয়ে একটু আলোচনা করলাম, কিন্তু মূল যে জায়গাটা সেটা চলে আসি। এখন ইরান আর ইসরায়েল বা আমেরিকার সঙ্গে যুদ্ধটা মানে একটা আমেরিকার প্রেসিডেন্ট বলছেন যে এটা একটা ফাইনাল ফেজে এসে গেছে, এবং ইতিমধ্যেই কালকে রাত্রে দেখলাম প্রায় 20,000-এর উপরে আমেরিকান সেনা জড়ো হয়েছে। তারা ফাইনাল একটা ইরানকে দখল করবেন বা ইরানকে হারাবেন যুদ্ধতে। তো আজকে সকালবেলা আবার ওয়াল স্ট্রিট জার্নালটাও পড়লাম, সেখানেও লিখছে যে যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়, কারণ ইরান এখন খুব কৌশল অবলম্বন করছে। মানে যুদ্ধটা তো সম্পূর্ণ কৌশলের ব্যাপার। ইতিমধ্যে এই কৌশল নিয়ে অনেকবার আলোচনাও হয়েছে, আপনাদের সাথে হরমুজ স্ট্রেইট নিয়ে আলোচনা হয়েছে, এবং তারপরে ধরুন বিভিন্নভাবে বিভিন্ন দেশকে ইনভলভ করে নিয়ে যে যুদ্ধটাকে বিভিন্ন কায়দায় করা, যুদ্ধটার খরচাটা কমিয়ে নিয়ে এসে বাইরের খরচাটাকে বাড়িয়ে দেওয়া, অন্য দেশের যারা লড়ছে আমাদের সঙ্গে তাদের খরচাটা বাড়িয়ে দেওয়া, এগুলো ইরান খুব সহজ এবং সরল ভাবে এই জায়গাগুলো করছে। ইমিডিয়েটলি যেটা ওয়াল স্ট্রিট জার্নালের কাছে জার্নালে পড়লাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ইরান এখন যুদ্ধের মধ্যে একটা অদ্ভুত একটা টেন্ডেন্সি ইরানের যুদ্ধে লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে ইরান এখন খুব একটা বেশি মিসাইল ফায়ার করছে না, কিন্তু যে মিসাইল গুলো ফায়ার করছে সেটা একটু লং রেঞ্জের মিসাইল ফায়ার করছে, এবং সেই রেঞ্জ এই ফায়ারিং গুলো একেবারে সরাসরি ধরুন কোনো বেসকে কেন্দ্র করে না। আগে যেমন একটা পার্টিকুলার মিলিটারি বেস সেগুলোতে আক্রমণগুলো হচ্ছিল, এখন আক্রমণগুলো সরাসরি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যেখানে খুশি চলছে, যেটাকে ইন্টারসেপ্ট করা একটা বিরাট বড় কঠিন কাজ হয়েছে। কারণ ইরানের আপনারা প্রত্যেকেই জানেন, ইরানের ভৌগোলিক অবস্থানটা এত অসাধারণ, যেখান থেকে প্রচুর দেশকে তারা খুব সহজেই কিন্তু তাদের ট্রিগারের মধ্যে নিয়ে আসতে পারছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বহু দেশ এখন ভীষণ বিপদে আছে। তার মধ্যে সব থেকে পপুলার আমাদের যে ডেস্টিনেশন দুবাই, সেটাও এখন কিন্তু ভীষণভাবে আক্রান্ত। তো এই জায়গাতে এখন এই এখানে খরচা তো কমিয়েছে ইরান নিজের পক্ষে বটেই, প্রচুর পরিমাণে মিসাইল ফায়ারিং করছে না। আবার উল্টো দিকে যেটা করছে সেটা হচ্ছে আমেরিকাকে বিভিন্নভাবে ব্যস্ত রেখে দিয়েছে বিভিন্ন জায়গায় সাপোর্ট গুলো বাড়াতে। এই জায়গাটার আশু সমাধান ওয়াল স্ট্রিট জার্নালের মাথায় এক্ষুনি নেই। তার ফলাফল হিসেবে যেটা দেখা গেল সেটা হচ্ছে গত পরশু ধরে একদম টানা পড়া শুরু করেছে S&P 500, ডাও জোন্স এবং ন্যাসড্যাক ইটসেলফ একটু খুব স্টেডিনেস দেখাচ্ছিল, সেও এখন ধুম ধারাক্কা পড়া শুরু করেছে। সারা বিশ্বজুড়ে শেয়ার বাজারে পতন হচ্ছে, আমাদের দেশেও শেয়ার বাজারে পতন সেভাবেই হচ্ছে। একটুখানি আসার কথা, গোল্ড যেন কোনো একটা জায়গা থেকে একটু সাপোর্ট পেয়ে আবার আপসাইডে মুভমেন্টের দিকে চেষ্টা করছে। আমি যেটা ডিস্ট্রেস সেলিং এর কথা বলেছিলাম, যে মানুষ বিক্রি করার বিক্রির পরে বিক্রি, গোল্ডটা অনেকটা যেরকম নেমে এসছে প্রায় ডলারের উপরে, 1200-1300 ডলারের কাছাকাছি গোল্ডের রাউন্ডস প্রতি দাম কমেছিল, সেখান থেকে আবার মনে হচ্ছে একটুখানি গেইন পাচ্ছে। আলটিমেটলি মানুষের মধ্যে ডিস্ট্রেস সেলিংটা যতদিন চলবে তত কিন্তু ভয়ানক একটা পরিণতি তৈরি হবে। তো যেহেতু তেলের দাম আবার আজকে সকালে দেখলাম $105 কাছাকাছি ঘুরছে, তো $105 $100 উপর সবসময় ভীষণ অ্যালার্মিং। $15 কাছাকাছি থেকে $100 নিচেও দিক চলে এসেছিল, সেখান থেকে আবার রিকভার করে আবার $105 এসছে। দ্যাট মিনস এখানে কিন্তু কোনোভাবে মার্কেট কিন্তু সেন্স করতে পারছে না যে ইমিডিয়েটলি ইরানের সমস্যা বা ইরানের সঙ্গে যুদ্ধটা ইমিডিয়েটলি থেমে যাবে। আমি গত সপ্তাহে যখন এই দেখবেন যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারাও দু একটা লেখাও পেয়েছেন, বা যারা আমার সঙ্গে বিভিন্নভাবে সার্ভিসে আছেন, আমি তাদের কাছে বারবার এই জায়গাটায় আসছিলাম, যখন এই বাজারটা যখন আপসাইড মুভমেন্টে আসছে, আমি বললাম যে এই প্র্যাকটিক্যালি এই যুদ্ধটা কিন্তু ইমিডিয়েটলি থামবার নয়, এবং এখানে আরো পেন কিন্তু ওয়ার্ল্ড ইকোনমির পক্ষে এটা চলছে। ফিলিপিন্সে অলরেডি আমি দেখলাম যে সেখানে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। জাপান ইতিমধ্যে ভয়ঙ্কর সমস্যায় পড়েছে, বিশেষ করে আমাদের এশিয়ান কান্ট্রি গুলোতে তো ভয়ানক পরিস্থিতি, ওয়েস্ট এশিয়ান কান্ট্রি গুলোতে। তো এগুলোতে আমাদের ইন্ডিয়া তো অবশ্যই একটা বিরাট বড় একটা ইমার্জেন্সি সিচুয়েশনের দিকে যাচ্ছে। তো এগুলো একটা প্রসেস, এবং এই প্রসেসটা যত দীর্ঘায়িত হবে, অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, তত কিন্তু এটা আরো মারাত্মকভাবে ক্ষতি আসবে। আমাদের দেশের আলটিমেটলি ক্ষতি কোথায় কোথায় আসছে আমি একটা ছোট্ট করে রাউন্ড আপ আপনাদের দিই। আর সেটা হচ্ছে এই যে ধরুন জ্বালানির খরচাটা বাড়ছে, জ্বালানির খরচাটা বাড়ার সঙ্গে সঙ্গে যেটা হবে, ইনফ্লেশনটা একদম স্কাই রকেটের মতো হু হু করে বাড়তে শুরু করবে। ইনফ্লেশন যখন বাড়বে স্বাভাবিকভাবে আমাদের কি হবে, আমাদের যে আরবিআই ইমিডিয়েটলি তখন কিন্তু তাদের রেটটা বাড়াবে। তার ফলে তার একটা অ্যাডভার্স এফেক্ট মার্কেটে পড়বে, কারণ
আলটিমেটলি এই পুরো ইনফ্লেশনটা গিয়ে নমিনাল জিডিপির গ্রোথটা সেভাবে হবে না। নমিনাল জিডিপি গ্রোথ যদি সেভাবে না হয়, স্বাভাবিকভাবে আমাদের রিয়েল জিডিপিটা অনেকটা নিচে নেমে আসবে। টোটাল সিস্টেমটা কিন্তু এবার আস্তে আস্তে অনেকটা নিচে নেমে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে আর দুদিন বাদে থেকেই আমরা কিন্তু এপ্রিলের মানে আমরা লাস্ট কোয়ার্টারের রেজাল্টটা পাবো, যেটা কিন্তু আমার কাছে হরিবল হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। তো ইতিমধ্যেই আইটি স্টক গুলো বা টেক স্টক গুলো ইতিমধ্যেই ভয়ঙ্কর রকম ভাবে এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এআই এর একটা উদ্ভাবনের জন্য। সেটার তো একটা এফেক্ট আমরা অবশ্যই পেয়েছি বা পাবো। তার সঙ্গে এই সমস্ত পুরো সেক্টর ওয়াইজ কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু এবার সরাসরি এফেক্টটা কিন্তু আমরা এই রেজাল্ট থেকে পেতে যাচ্ছি, যেটা কিন্তু মানে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে দুটোই কিন্তু বেসিক্যালি আমাদের কাছে খুব সমস্যা হবে। তো যার ফলে আমি খুব একটা আশাবাদী নই। আমি আবারও বলি আপনাদেরকে অ্যাকুমুলেশনের সময় বিভিন্ন স্টক, আপনারা খুব ভালো ভালো স্টক এখন কিন্তু প্রত্যেকে আপনারা আপনাদের ঝুলিতে ভরুন। এই এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। মার্কেট যদি এখান থেকে 19,000 অব্দি আমি এক্সপেক্ট করছি, অলরেডি আমি বলবো আজকে আর একটুখানি ডিটেলসে। তো সেই অবধি যদি বাজার আসে এই বছরের মধ্যে, তাহলে পরে কিন্তু আপনাদের কাছে একটা বিরাট সুযোগ অ্যাকুমুলেশন করবার। অনেকেই আমাকে প্রশ্ন করছেন কোন কোন স্টক অ্যাকুমুলেশন করব, একটু যোগাযোগ করবেন। একটা ছোটখাটো পোর্টফোলিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেগুলো এই সময় একটু ভ্যালু বাই হবে। নিচের দিকে অনেকটা রিট্রেসমেন্টে আসা স্টক গুলো ভালো স্টক, ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, সেই স্টক গুলোকে ইমিডিয়েটলি নিন। যারা নতুন শেয়ার বাজারে ঢুকছেন তারা কিন্তু ভাববেন যে এটা কিন্তু আপনাদের পক্ষে সেরা সুযোগ। এই সুযোগটাকে আপনাদের কাজে লাগাতে হবে। এই সুযোগে আপনাদেরকে আপনাদের ঝোলাটা ভর্তি করতে হবে। খুব ভালো স্টক, ভালো ফান্ডামেন্টাল নিয়ে স্টক গুলোকে নিজেদের মধ্যে রাখতে হবে। নিয়ে মোটামুটি ভাবে 3-4 বছরের মধ্যে, যেরকম কোভিড এর সময় একটা বিরাট বড় সিচুয়েশন আমরা পেয়েছিলাম, 40 টাকা 42 টাকায় টাটা মোটরকে পেয়েছিলাম, পরবর্তীকালে 800 টাকা পেয়েছি। এরকমই সুযোগ সুবিধা কিন্তু শেয়ার বাজার সবসময় দেয়। সেই কারণে এখন আমি বারবার বলি, যারা পোর্টফোলিও বানাবেন তাদের পক্ষে আদর্শ সময়, যারা ডেরিভেটিভে কাজ করছেন তাদের জন্য তো আদর্শই সময়, যারা সুইং ট্রেডিং এ কাজ করছেন স্টক পিকিংটা যদি ঠিকঠাক করে হয় অবশ্যই দুম দারাক্কা মুভমেন্ট আসছে। তো এইগুলো মানে খুব স্বাভাবিকভাবে এই সমস্ত সময় কাজ করাটা খুব সোজা হয়ে যায়। তো এখন যারা ধরুন উপরের লেভেলে ফেসে গেছেন, এরকম অনেক মানুষই আছেন। অনেক পোর্টফোলিও অ্যানালিসিস আমার কাছে আসছে যেখানে একটু হায়ার লেভেলে ফেসে বসে আছি, স্যার কি করবো। তাদের ক্ষেত্রে একটাই মাত্র উদ্দেশ্য, বিক্রি যখন 26,300-তে করেননি, বিক্রি এখন 21,000 এসে করবেন না। একটু ওয়েট করুন, মার্কেটের আবার আপসাইড যাবে। তবে যে এখন এই বছরটাকে একটু ভুলে থাকতে হবে, এগুলো একটু স্পেনটা নিতে হবে। আর নিচের দিকে পারলে অ্যাকুমুলেশন করুন ভালো স্টক গুলোকে। সুইচ করে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। সেগুলো অবশ্যই কোন এক্সপার্টের মাধ্যমে বুঝে নিয়ে কোন স্টক গুলোকে আপনারা সুইচ করবেন সেগুলোতে। অনেকের 50-60টা করে পোর্টফোলিও স্টক হয়ে বসে আছে, আমি পেয়েছি অনেকের কাছ থেকে পেয়েছি। তো তাদের জন্য বইয়ে তারা একটুখানি ভালো করে পড়াশোনা করে নিয়ে স্টকটাকে একটু ঠিকঠাক করে ঠিক করে নিয়ে পোর্টফোলিওটাকে মেনটেন করুন। ভয় পাবেন না, কারণ মার্কেটের এই জায়গা কিন্তু থাকবে না। মার্কেট আবার নতুন হাই করবে, মার্কেট আবার সব ঠিকঠাক হয়ে যাবে। শুধু যেটা আমাদের অবস্থান, সেটা ফান্ডামেন্টাল টেকনিক্যাল এই পড়াশোনাটাকে ঠিক করে করতে হবে। যাই হোক, এর সূত্র ধরেই আজকে আমি পরের যে আলোচনা সেটা চলে আসি। আমার নেক্সট রিসার্চ অ্যানালিসিস এর ক্লাসের আমি আজকে অ্যানাউন্সমেন্ট করছি, সেটা হচ্ছে 14 জুন আমি শুরু করব। আপনারা এই রিসার্চ অ্যানালিসিস এর যেটা 12 এপ্রিল শুরু হচ্ছে, সেটা তো অলরেডি আমার বুকিং হয়েও গেছে। জুনের জন্য যারা অ্যাপ্লাই করতে চান, অনেকে এখন বলছেন যে স্যার যদি নিয়ে নেওয়া যায়, এখন এই মুহূর্তে আর কাউকে এখানে অ্যাকোমোডেট করা যাবে না। আমরা গ্রুপও বানাতে শুরু করেছি। তো যাই হোক, আপনারা 14 জুনের জন্য যারা অ্যাপ্লাই করবেন তারা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করুন। 14 জুন আমার আবার নেক্সট রিসার্চ অ্যানালিসিস ক্লাসটা শুরু হচ্ছে, সেটা রোববারের ব্যাচ অনলাইন ক্লাস। যারা করবেন তারা জাস্ট আমি এখনই অ্যানাউন্সমেন্ট করলাম, ইমিডিয়েটলি আপনারা রেজিস্ট্রেশনের জন্য আসতে পারেন, পুরো ডিটেলসটা জেনে নেবেন। এটা গেল। আর 2 মে আমার ডেরিভেটিভ ক্লাস শুরু হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন। রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন প্রায় কমপ্লিটের মুখে, অল্প কিছু সিট পড়ে আছে। আমি 25 জনের বেশি নেব না, আপনাদের প্রথমেই বলেছিলাম। শনিবার ক্লাস করাচ্ছি, এটা 8টা থেকে 10টা সন্ধ্যেবেলা। তো যার ফলে অনেকের পক্ষে ভীষণ সুবিধা হয়েছে, অনেকে আবার অসুবিধাও হয়েছে এটা বলছেন। তো যাদের সুবিধা হয়েছে তারা কিন্তু অনেকেই আমার কাছে খবর টবর নিয়েছেন, তারা ইমিডিয়েটলি কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিন। আর খুব বেশি হলে গোটা 5 সিট আছে, তো আমি এর মধ্যেই ক্লোজ করে দেবো। যখনই শেষ হয়ে যাবে আমি এটা ক্লোজ করে দেবো, কারণ ডেরিভেটিভ ক্লাস আমি বেশি মানুষকে নিয়ে করবো না। রিসার্চ অ্যানালিসিস তাও 1-2 জন হয়তো এক্সট্রা ঢুকে পড়তে পারেন, কিন্তু ডেরিভেটিভ ক্লাসের ক্ষেত্রে সেটা সম্ভাবনা নেই। খুব মানে ইন্টেন্সিভ ওয়েতে আমি
কাজগুলো করাই এবং তাতে আপনাদের পার্টিসিপেশনটা খুব লাগে। অফলাইনে যারা ক্লাস করছেন তাদের সঙ্গে তো প্রতি রোববার দেখা হচ্ছে, অনেক দূর দূর থেকে আসছেন, বেহালা পৌঁছে যাচ্ছেন একেবারে, সে ঘাটাল থেকে, সুন্দরবন থেকে, বিভিন্ন জায়গা থেকে। মানুষের মধ্যে আগ্রহ থাকলে তবেই সেটা সম্ভব, না হলে হবে না। যাই হোক, তাহলে আমি এবার শুরু করি হচ্ছে আমার যে সমস্ত সার্ভিসগুলো আছে। প্রথম সার্ভিসটাই হচ্ছে ডেরিভেটিভ ক্লাব। আপনারা যারা ক্লাবে আছেন তারা জানেন সপ্তাহে 2টো করে আমি ভিডিও দিই। একটা দিই হচ্ছে সোমবার দিন রাত্রিবেলা, আর একটা দিই বুধবার দিন রাত্রিবেলা। তো এই ডেরিভেটিভ ক্লাবের মূলত আলোচনা হয় বিভিন্ন ডেরিভেটিভের সেকশন, বিভিন্ন জায়গা নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে, সেগুলো উত্তর দেওয়া হয়। নিফটি, ব্যাংক নিফটি সম্পর্কে আমার একদম কমপ্লিট মানে একেবারে চার্ট অ্যানালিসিস করে, ডেরিভেটিভ অ্যানালিসিস করে আপনাদের কাছে সেটা আমি দেওয়ার চেষ্টা করি, আমার ভিউটা। বিভিন্ন লেভেল সম্পর্কে আলোচনা হয় এবং তারপরে 2টো করে কল জেনারেট করা হয়, সেটা অবশ্যই ফিউচারে কাজ করবার জন্য। এছাড়া 2টো করে পজিশনাল কল দেওয়া হয়, পুট সেলিং আইডিয়া দেওয়া হয় বা কোনো স্ট্র্যাটেজি দেওয়া হয়, সেটা সারা মাসের জন্য 1টা বা 2টো থাকে। ডেরিভেটিভ ক্লাবে যারা আগ্রহী তারা ইমিডিয়েটলি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। ঠিক একই সাথে হচ্ছে ভীষণ পপুলার সুইং ট্রেডিং কল, যারা আছেন তারা জানেন এই সুইং ট্রেডিং, এই বাজারেও সুইং ট্রেডিং কল ঠিকঠাক চলে বা চলেছে। গত সপ্তাহে আমি যে 3টে আপনাদেরকে কল দিয়েছিলাম, একমাত্র এনটিপিসি গ্রিন ছাড়া বাকি 2টো কল কিন্তু খুব সুন্দরভাবে চলেছে। তো সুইং ট্রেডিং কলের একটা আলাদা একটা কনসেপ্ট আমার কাছে আছে, সেই কনসেপ্টের উপরেই কলগুলো ডেভেলপ করা হয়। মার্কেট যেমনই থাক, খুব সমস্যা একটা হয় না। যারা দীর্ঘদিন ধরে আছে তারা তো অবশ্যই এটা সম্পর্কে জানেন। আর রয়েছে যারা আগ্রহী তারা আমার সঙ্গে জাস্ট একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, ছবিটা তুলে পাঠিয়ে দিলে আমি ডিটেলসটা দিয়ে দেবো। মান্থলি একটা ছোট্ট রেমুনারেশন আর ইয়ারলি একটা রেমুনারেশন, এইভাবেই এটাকে দেওয়া যায়। চলে আসি হচ্ছে নিফটি অপশন, স্টক অপশন এবং স্টক ফিউচার এবং ব্যাংক নিফটি অপশন। এগুলো আলাদা আলাদা সার্ভিস আছে। যারা এগুলো ইন্ডিভিজুয়াল সার্ভিস নিতে চান তারা নিতে পারেন, আর সবকটা নিয়ে যদি একটা আমব্রেলা সার্ভিস করতে চান তাহলে আমব্রেলা সার্ভিসটাও হতে পারে। আচ্ছা, এপ্রিল মাসের আমার ওডব্লিউপিএস স্টার্ট হয়ে গেছে। ওডব্লিউপিএস সম্পর্কে আপনাদেরকে আগেও বলেছি, আগের ভিডিওগুলো তার একটু ভালো করে দেখে নেবেন। এটা হচ্ছে অপশন রাইটার্স পোর্টফোলিও সার্ভিস। সারা মাস ধরে এটার একটা মোটামুটি ভাবে 4টে-5টা স্টক একসঙ্গে নিয়ে আমরা স্টক অপশনের উপরে মূল কাজটা হয়, বিভিন্ন স্ট্র্যাটেজি মেনটেন করা হয় এবং যেটা হয় সেটা হচ্ছে এটা মানে ওই মোটামুটি ভাবে সারা মাস ধরে চালানো হয়, একটা এক্সপায়ারি থেকে আরেকটা এক্সপায়ারি অবধি। মোটের ওপর 1,07,000 টাকা মতো যদি আপনার ক্যাপিটাল থাকে তবেই আপনি এটা কাজ করতে পারবেন। তো ওডব্লিউপিএস যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন। নিফটি বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 22,544 আবার ব্রেক করতে যাচ্ছে। সম্ভাবনা খুবই মারাত্মক, মানে হওয়ার উচিতই। 22,099 অব্দি আপাতত বাজার নিচের দিকে আসার সম্ভাবনা। আমার কাছে 21,739 লেভেলটা ভীষণ ভাইটাল লেভেল, এটাকে একটু খেয়াল রাখবেন। 21,739 পরে একটা সম্ভাবনা তৈরি হবে যে কোনো একটা জায়গা থেকে মার্কেটকে কিছুটা বাউন্স করিয়ে নিয়ে আসার। সেল অল র্যালি থাকবে 23,150 তলায়। যখনই এটা মুভমেন্টটা করার চেষ্টা করবে 23,150 আমাদের কাছে একটা ভাইটাল লেভেল হয়ে গেল। আর 23,840 তো আপনারা জানেনই, 23,840 উপর দিকে না ভাঙলে কোনো আপসাইডে আমরা কিনবো না, প্রত্যেকটা আপসাইডে আমরা সেল করব, নিচের দিকে এসে আবার সেটা নেব। মানে এই হচ্ছে আমাদের কিন্তু এখন স্ট্র্যাটেজি থাকবে। নিচের দিকে বাজার আমরা সিভিয়ারলি বাজার কিন্তু নিচের দিকে আরো তলার দিকে যেতে চলেছে। মার্কেট সম্পর্কে কমপ্লিট একটা নেগেটিভ সেটআপ, সমস্ত দিক থেকে সাইকোলজিক্যাল সেটআপ বলুন, টেকনিক্যাল সেটআপ বলুন, ফান্ডামেন্টাল সেটআপ বলুন, কোনো দিক থেকে কোনো আশার আলো আমার কাছে নেই। কাজেই এটা একটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রাখবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি একটুখানি আলাদা করে দিই, কারণ ব্যাংক নিফটিটা কিন্তু একদম ভার্টিক্যাল ফল হচ্ছে। ইতিমধ্যে যেটা আমাদের কাছে একটা বড় টার্গেট আছে সেটা হচ্ছে 50,623, 54,658 নিচে যতক্ষণ থাকবে মার্কেট ব্যাংক নিফটিতে কিন্তু সেল অন র্যালি থাকবে, অর্থাৎ উপর দিকে উঠলেই বিক্রি করতে হবে। 54,658, তারপরে 53,013, আপাতত 50,623 আমাদের টার্গেট, তারপরে 49,317 এবং তারপরে 47,961। যদি 54,658 কোনো কারণে ভেঙে উপরে উঠে তাহলে কিন্তু 56,302 অব্দি দেখা যেতে পারে। তাহলে মোটের উপর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে নিফটি এবং ব্যাংক নিফটি সম্পর্কে দুটোতেই আমি কমপ্লিটলি নেগেটিভ একটা ভিউ রাখলাম। সেল অন র্যালি তো আপনাদের কাছে খুব সহজভাবেই বললাম, আপসাইডে উঠলে বিক্রি করতে হবে।
আর এবার চলে আসি আমার এই সপ্তাহের পোর্টফোলিও। এই সপ্তাহের পোর্টফোলিওতে আমি 3টে স্টক নিচ্ছি, পুরোপুরি টেকনিক্যাল, কারণ তার স্টপ লস থাকবে, টার্গেট থাকবে এবং এন্ট্রি পয়েন্টটাও আমার মতো আমি বুঝে নেব। আমার পোর্টফোলিওতে আমি 3টে স্টক এই সপ্তাহে আসছি, ডেলিভারি, অ্যাস্টার ডিএম এবং স্ট্রাইকস ফার্মা, যেটা স্টার বলে আপনারা পাবেন, STAR। তো এই 3টে আমি আমার পোর্টফোলিওতে নিলাম। তাহলে অনেকক্ষণ কথাবার্তা হলো, গল্প হলো, তো আজকে আমি এখানেই শেষ করছি। মনে রাখবেন, আবারও মনে করিয়ে দিই, এই সুযোগ বারবার আসবে না। যারা সুন্দরভাবে পোর্টফোলিও বানাতে চাইছেন তাদের কাছে কিন্তু এটা একটা বিরাট বড় সুযোগ। সকলে ভালো থাকবেন। নমস্কার।